ভাসে তবে মন, নদী ও জীবন, ও নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন, নদী ও জীবন, ও নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন, বাংলাদেশের নদী ও জীবন। প্রিয় দর্শক, শুরু হলো নদী ও জীবন। আমাদের এই নিয়মিত অনুষ্ঠানে আমরা চরের জীবন তুলে ধরার চেষ্টা করি। চরের জীবন অর্থাৎ চরের মানুষের জীবনযাপন। আমরা দেখেছি আমাদের এই দেশে এমনিতেই আমাদের দরিদ্র মানুষের সংখ্যা অনেক বেশি, কিন্তু চরের জীবন, চরের মানুষের দারিদ্র্য আরও বেশি। অর্থনীতিবিদরা, সমাজবিজ্ঞানীরা বলছেন চর হচ্ছে দারিদ্র্যের পকেট। আমরা যে উন্নয়নের কথা বলছি, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি, যদি দারিদ্র্যের এই পকেটগুলোকে আমরা রেখে দেই তাহলে সত্যিকার অর্থে যে উন্নয়ন, সেই উন্নয়ন কখনোই সম্ভব হবে না। আমরা আজকে আমাদের এই চরগুলোতে বিশেষ করে নারী শিক্ষার অবস্থাটা একটু আলোচনা করব। অন্যান্য অনেক সংকট আছে, সেই সংকটের মধ্য দিয়ে এই অবস্থাটা কোন পর্যায়ে আছে আজকে এই মুহূর্তে। আর এই বিষয়টা আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দুজন বিশিষ্ট ব্যক্তি। একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন, তিনি সমাজবিজ্ঞানী, আর আছেন সাংবাদিক তামান্না মজুমদার। ডক্টর নাসরিন, এখানে আমরা একটা বিষয় দেখতে পেয়েছি যে মেয়েরা এনরোলমেন্ট হচ্ছে, সেটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি এবং এটা এখন অ্যাপ্রিসিয়েটিং বলতে পারি আমরা, কিন্তু তাদেরকে ধরে রাখা যাচ্ছে না। এমনিতেই আপনার ধরেন আমাদের এই শিক্ষাক্ষেত্রে ছেলে মেয়ে উভয়ে মিলেই আমাদের এনরোলমেন্টটা ভালো হয়, কিন্তু ঝরে পড়ছে, তো মেয়েরা বেশি ঝরে পড়ছে, চর অঞ্চলে এটা আরও বেশি। এখন এইটাকে আপনার কি মনে হয়? সবার জন্য শিক্ষা এটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সহ আমাদের এই দক্ষিণ এশিয়ায় অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ভর্তি করার সময়, অর্থাৎ বিদ্যালয়ে যখন আসবে তখন সব শিশুদেরকে নাম থাকছে, কিন্তু সেখানে সবাই সমানভাবে আসছে না। বিশেষ করে চরের কথা যদি আমরা বলি, এটাকে আমরা প্রত্যন্ত এলাকার যে অসুবিধাগুলি আছে, শিক্ষার যে অসুবিধাগুলি আছে, চর হচ্ছে অন্যতম তার মধ্যে। এবং সেখানে ছেলে মেয়ে কিন্তু সবাই, কেউই, অনেকেই শিক্ষার সুযোগ বঞ্চিত হচ্ছে, কিন্তু যদিও একটা প্রাথমিক বিদ্যালয় থাকে সেখানে সবার নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে। এটা একটা আমার জন্য মনে হয়, আমরা সবাই মনে করি যে এটা অ্যালার্মিং, যে নাম কিন্তু লিখে নেওয়া হচ্ছে কিন্তু স্কুলে তারা আসছে না। এবং আসলেও কখনো কখনো দেখা যায় যে মাধ্যমিক পর্যন্ত কিছু কিছু মেয়েরা, মানে গার্লস আর আউট নাম্বারিং বয়েজ, কিন্তু যখনই এসএসসি পরীক্ষা বা কোনো স্কুল ফাইনাল দেওয়ার প্রশ্ন আসছে তখনই তাদেরকে আমরা পাচ্ছি না। অর্থাৎ পঞ্চম শ্রেণীতে মেয়েরা ঝরে পড়ছে বেশি, সেটা চর অঞ্চলে বেশি বা প্রত্যন্ত অঞ্চল যেটাকে আমরা বলি সেটা বেশি। আর এদিকে যদি আমরা মাধ্যমিকের কথা ধরি তাহলে এসএসসিতে এসে তারা অর্ধেক হয়ে যাচ্ছে। দশম শ্রেণীতে যেই নাম, তার থেকে যখন এসএসসি দিচ্ছে 49% মেয়েরা অর্ধেক হয়ে যাচ্ছে, এসএসসিতে তারা অংশগ্রহণ করছে না। তো এর পিছনে যেটা আমরা মনে করি যে বাংলাদেশের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় যে নারী শিক্ষার অনুকূলে না, সেটা বহুদিন ধরে ছিল। এখন অনেক অনেক কর্মসূচি বা প্রকল্প নেওয়া হয়েছে, তার ফলে তারা বিদ্যালয়ে আসছে ঠিকই, কিন্তু অন্যান্য যে চ্যালেঞ্জেসগুলি আছে, আমরা বলি যে নারী শিক্ষার প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতা কিন্তু সে একটা শিশু বয়স থেকেই অনুভব করছে। অর্থাৎ সে যদি প্রাথমিক স্কুলেও যায়, চর অঞ্চলে বাবা মার দুইজনেরই পরিশ্রম করতে হয়, যদিও কারোই কোনো কাজ থাকে না, কিন্তু দেখা যায় যে দিনের পর দিন তাদের বহু পরিশ্রম করতে হয়। তারা নতুন এলাকায় ফসল ফলাবে, তাদের সবার শ্রম লাগে। তখন এখনো ওই তৃতীয় চতুর্থ শ্রেণীর যে মেয়েটি থাকে তার উপরে কিন্তু মার ওই গৃহস্থালীর কাজের দায়িত্বটা পড়ে যায়। তখন ওই মেয়ে শিশুটি আর আসছে না, ছেলে শিশুটিও অনেক সময় খেতে খামারে কাজ করছে, তারপরে বিদ্যালয়ে সে যাচ্ছে। এক হচ্ছে তাদের নিরাপত্তা, যেটা আমরা দেখি যে নিরাপত্তাহীনতায় ভুগে, একটা ছোট শিশুও নিরাপত্তাহীনতায় ভুগে।
এবং একটা যখন আবার সে অনেক দূরে যেতে হয় তখন মেয়েটাকে পাঠায় না, পাঠায় না। কারণ এবং ছেলেটাকে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে ধরেন আমরা কাছাকাছি স্কুল দেখেছি, হয়তো কম করে হলো সেটা মিনিমাম দূরত্ব হচ্ছে 1.5 থেকে 2 মাইল। একটা জরিপ থেকে দেখা যায় আপনার যে উপস্থিত থাকার রেট এটা তবু আগের চেয়ে একটু বেটার তুলনামূলকভাবে, 62.2 ছেলেদের উপস্থিতি, আর মেয়েদের উপস্থিতি কিন্তু একটু বেশি এই তুলনায়, 62.9। আমরা আরো একটু ডিটেইলে যাব চরের অবস্থানটা, এবং আপনি যে সমাজতাত্ত্বিক বিষয়ে তাদের কোথায় কি বাধা সৃষ্টি হচ্ছে বা কি তারা ফেস করছে সেটা দেখবো, এবং কিভাবে সেটা উত্তরণ করা যায় সেটা আমরা একটু দু একটা বিষয় আলোচনা করব। তার আগে আমরা একটা ডকুমেন্টারি ফিল্ম দেখি চরের উপরে। আসুন আমরা প্রতিবেদনটা দেখি। বাংলাদেশের চরাঞ্চলসমূহে বসবাস করে প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষ, যাদের অধিকাংশই ক্ষুধা ও দারিদ্র্যের সাথে প্রতিনিয়ত সংগ্রাম করে কোনো মতে বেঁচে আছেন। দারিদ্র্য, শিক্ষার অভাব, অসচেতনতা, যৌতুক, কর্মহীনতা, অধিক সন্তান, সরকারি বেসরকারি সংস্থার কার্যক্রমের উদ্যোগের অভাব ও সম্পদের অপ্রতুলতা এসব নানাবিধ সমস্যা প্রভাবক হিসেবে কাজ করে চরাঞ্চলের মানুষের জীবনে। চরাঞ্চলের শিশুদের মধ্যে মেয়েদের অবস্থা সবচেয়ে করুণ। দারিদ্র্যপ্রবণ আর দুর্গমাঞ্চল হওয়ায় শিশুদের, বিশেষ করে মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ প্রায় নেই অন্যান্য সুযোগও, কিন্তু তাদের মধ্যে লেখাপড়া করার ব্যাপক আগ্রহ রয়েছে। নদী অনেক দূর, গেইতে গেতে লোকে শাড়িতে যাওয়া যায় না, ঘাট পড়াইতে 5 টাকা লাগে, চরের মধ্যে কোনো স্কুল নেই, ওই জন্য অত দূর আর পড়তে দেন। আমি পড়ালেখা পড়তে যাই। যাদের স্কুলে যাওয়ার সুযোগ আছে তাদেরকে শুষ্ক মৌসুমে মাইলের পর মাইল রাস্তাহীন উত্তপ্ত বালুর ভেতর দিয়ে পায়ে হেঁটে স্কুলে যেতে হয়। রোদে বালু গরম হয়, পাতে গরম লাগে, কষ্ট হয়। বেশি বন্যা হলে স্কুলে যেতে পারি না, আর যেদিন কম হবে পাল্লা ধরে বই পাল্লা তুলে নিয়ে গলা ধরে ছাত্রে যেতে হয়। বর্ষা মৌসুমে নদীগুলোতে নৌকা ছাড়া যাতায়াতের অন্য কোনো বাহন থাকে না, কিন্তু নৌকা বা পায়ে হাঁটা দীর্ঘ দুর্গম পথ কোনোটাই মেয়েদের জন্য সংকটমুক্ত নয়। ফলে অভিভাবকরাও মেয়ে শিশুদের কিশোরী হওয়ার আগেই স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে বিয়ে দেওয়ার চেষ্টা করেন। আমাদের 1 নম্বর সমস্যা হলো স্কুল। আমরা স্কুল এবং ভোটমারি স্কুলে ছেলে মেয়েকে পাঠাইতে পারি না, নৌকা যাইতে 10 টাকা ভাড়া, এদিক দিয়ে আমাদের খুব অসুবিধা হয়ে যায়, এবং আমরা অভাবী লোক, ছেলে মেয়েকে পয়সার জন্য আমরা লেখাপড়া করাইতে পারি না। তার সমস্যা মনে করেন সরকার যদি আমাদেরকে সাহায্য করতো তাহলে আমরা লেখাপড়া করাইতে পারতাম। নদীতে আমরা মাছ ধরি, ওগুলা দিয়ে এখন ছেলে মেয়েকে খাওয়াই, আমরাও কিছু ঘুরে খাই। এখন ওই মাছ মেরে কি আমাদের কি আর এই ছেলে মেয়েকে কি লেখাপড়া করাইতে পারি না, যৌতুক অত দিতে পারি না। এই জন্য আমাদের গরিব মানুষের মেয়েদের খুব দুর্ভাগ্য। এটি নদীয় জীবন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলাধীন তিস্তার চর শৌলুমারীতে এই বিদ্যালয়টি বছর 2 আগে স্থানীয় উন্নয়ন সংগঠন ওন ভিলেজ অ্যাডভান্সমেন্ট ওভা গড়ে তোলে। বর্তমানে এই স্কুলটিতে 300-এরও বেশি শিক্ষার্থী লেখাপড়া করছে। এই স্কুলটি শৌলুমারী, কালিকাপুর, ভোটমারি সহ চারপাশের অন্যান্য চরের শিশুদের মধ্যে এক নতুন প্রাণস্পন্দন তৈরির পাশাপাশি লেখাপড়ার এক দারুণ সুযোগ তৈরি করেছে। স্কুলটি শুরু হওয়ার পর থেকে দ্বীপচরের শিশুদের, বিশেষ করে মেয়েদের স্কুলে যাওয়ার সুযোগ যেমন বেড়েছে, তেমনি জীবন সম্পর্কে তাদের ধারণাও বদলাতে শুরু করেছে। আগে এখানে স্কুল ছিল না, আমি প্রাইমারি স্কুল পাশ করিয়ে বাড়িতে 2 বছর বসেছিলাম। আমার বাবা মা দূরের স্কুলে ভর্তি করে দিত না, বলে মেয়ে মানুষ একলা যাইতে পারে না। আর আমার এখানে স্কুলটা হয়েছে, আমার বাবা মা আমাকে এখানে ভর্তি করে দিছে। বাংলাদেশের দ্বীপচরগুলিকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে হলে শিক্ষার যেমন বিকল্প নেই, একই সাথে সেখানে মেয়ে শিশুদের সার্বিক উন্নয়নের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন, কারণ তারাই আগামী প্রজন্মের ধারক বাহক। এজন্য দ্বীপচরের সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষাসহ অন্যান্য সেবাসমূহ তাদের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে।
প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এখন আমরা একটা ছোট্ট বিরতি নেব। বিরতির পর আবার ফিরে আসব নদী ও জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের নদী ও জীবন। বাংলাদেশের নদী ও জীবন। প্রিয় দর্শক, আবার ফিরে এলাম নদী ও জীবন অনুষ্ঠানে। আমরা এর আগে আলোচনা করছিলাম এবং প্রতিবেদন দেখলাম। আবার ফিরে যাই আলোচনায়। তামান্না যেহেতু সম্প্রতি চর ঘুরে এসছেন, আপনার কাছে একটু আমরা জানার চেষ্টা করব, এই আপনি যখন গেছেন এবং আপনার সঙ্গে যখন তাদেরকে কথাবার্তা হয়েছে, এই যে শিক্ষার যে ওরা ড্রপ আউট যেটা, এটা কয়েকটা কারণ আমরা প্রতিবেদন থেকেও দেখলাম। আপনার সঙ্গে তাদের কি কথা হলো এবং আপনার কি অভিজ্ঞতা? আমরা খুব সম্প্রতি ওই পাবনার চরে গিয়েছিলাম, পাবনার ওই মধ্যচর, দ্বীপচর যেগুলো। তো সেখানে মধ্যচরের যে প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমরা গেছিলাম। তো সব থেকে যে প্রথমে যেটা চোখে পড়লো যে পুরো একটি ঝড়ে একটি স্কুল এবং একটাই ঘরের মধ্যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী মানে ছাত্রছাত্রীরা পড়ছে। ছাত্রছাত্রীরা সংখ্যায় কম ছিল। যাই হোক, ওদের ক্লাস শেষ হওয়ার পর আমরা বাইরে ওদের সাথে কথা বললাম। প্রথমে জিজ্ঞেস করলাম ওদেরকে যে আসলে স্কুল এইটা তোমাদের কাছে কি, মানে স্কুল জিনিসটা আসলে কি, তোমাদের কাছে কি মনে হয়, যে কেমন স্কুল হলে তোমাদের ভালো লাগে, বা স্কুলের গল্পটা কি বলো তো আমার কাছে। সব থেকে অবাক লাগলো একটা ছোট মানে কিশোর আর কি, সে বলল যে আপা যদি আমার স্কুলে একটা টিউবওয়েল থাকে তাহলে আমার স্কুলটা স্কুল হয় আর কি। তারপর একজন বললো যদি বই থাকতো অনেকগুলো, তারপর একজন বললো যদি বেঞ্চ থাকতো। মানে আমি বলছি যে যখন একটা স্কুল বলতে আমরা যা বুঝি, আমাদের কাছে স্কুলের ছবিটা যেরকম, ওদের কাছে সেই ছবিটা কিন্তু অসম্পূর্ণ, মানে ওই ছবিটা সম্পূর্ণই হয় না। আমি বলছি যে একদম প্রাথমিক জায়গাটাই কিন্তু অনেক প্রশ্নবিদ্ধ বিষয়টা। মানে আমরা তো মানে আলোচনা করছি যে ইয়েটাতে, তো আমি একটু ওই শুরুটা বলে দিতে চাই। স্কুলের পুরো ছবিটা কমপ্লিট করতে গেলে যে বিষয়টা লাগে সেইটাই ওখানে অনুপস্থিত। এবং এটা তো তার পরের ধাপে, যে একটা স্কুল সম্পূর্ণ হওয়ার পেছনে। এবং সেখানে খুবই আশ্চর্য লাগে যখন বইয়ের কথা আসে, যে তখন একটি মেয়ে বলে, এবং এখানেও একটি মেয়েকে দেখলাম কিশোরী, সে নিজে খুব আগ্রহী ক্লাসে, এবং আমিও একটি মেয়ের সাথে ওখানে দেখা হয়। সে বলে যে আপা আমি বললাম স্কুলে তোমাদের কিরকম, মেয়েদের এরকম স্কুলে আসার প্রতি তোমাদের বাড়ির লোকের কোনো অনুৎসাহ আছে কিনা, বা আসতে দেয় না কিনা। বলে না, একবারই না। ওর মা নিজে ওর কথা বললো যে আমার মা খুবই চায় যে আমি স্কুলে আসি, পড়ালেখা করি, কিন্তু অনেক দূরের পথ। আর দ্বিতীয়ত এখানে তো আমরা পঞ্চম শ্রেণী পড়লাম, তারপরে তো আর ওইভাবে পড়ার জায়গা নেই। তারপরে সব কিছুরই একটা অপ্রতুল অবস্থা আর কি। এবং এত দীর্ঘ একটা পথ যে আস্তে আস্তেই অনেক বেলা হয়ে যায়, আবার ক্লাস শেষ করে বাড়ি ফিরতেও বেলা গড়িয়ে যায়। তো এই বিষয়টা বলছে যে এটা কতদিন আসলে ওরা ই করতে পারবে। হ্যাঁ, তো এই জায়গাগুলো, এবং প্রতিটা ছেলেমেয়ের মুখেই যেটা শুনলাম যে প্রত্যেকেই আগ্রহী, এটা খুবই পজিটিভ একটা জায়গা। এবং ছেলেরা, আমরা অনেক সময় মনে করি যে মেয়েদের বাসার থেকে হয়তো, অনেক বাড়ি থেকে হয়তো অনাগ্রহ রয়েছে, কিন্তু সবার কিন্তু নয়। তো ওই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় আরো বেশি করে তুলে ধরা দরকার, যে পজিটিভ জায়গাগুলো, যে সবাই বারণ করছে তা নয়, কিছু কিছু মানুষ বারণ করছে, সেটাকে আমরা না বলে আমার মনে হয় যারা উৎসাহ দিচ্ছে ছেলে মেয়েদের, তাদেরকে আরো তুলে আনা দরকার, তাতে অন্য বাবা মারা আরো উৎসাহ পাবে। বাল্য বিবাহ, যেটা এমনি তো একটা ট্রেন্ড আছে এখন, একেবারে ধরেন পুরো দেশেই এক ধরনের একটা ট্রেন্ড আছে, আগের মতো না হলেও, কিন্তু ওই অঞ্চলে একটু বেশি। তো সেইটা আপনার কিভাবে অ্যাড্রেস করা যায়? বাল্য বিবাহের কথা বলি, মানে আমরা যখন ওখানে যাই, ওটা আরেকটি চর ছিল, তো ওইখানে যে আমরা গেছিলাম মোটামুটি তখন বিকেল পেরিয়ে, মানে সন্ধ্যের দিকে। তো আমরা কথা বলতে বলতে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তখন সব থেকে অবাক লাগলো ওই গ্রামের মনে হয় যতজন মহিলা, মানে ওই চরে যতজন মহিলা সেদিন উপস্থিত ছিলেন, কেউ বাদ ছিলেন না যে ওখানে একটা বাসার উঠোনে জড়ো হয়েছিলেন, এবং প্রত্যেকে নিজের অনেক ব্যক্তিগত কথা শেয়ার করছে। মানে ওদের কাছে বিষয়টা এরকম ছিল যে মানে হয় না যে কেউ একজন এসছে তাকে সব কথাগুলো খুলে বলি। আমি হয়তো মানে সঠিক ব্যক্তি না যার কাছে ও সবকিছু বলছে, কিন্তু সবকিছুর মানে বলা বা সমাধানের বিষয়টা আমার কাছে না, কিন্তু ওদের কিন্তু জায়গাটা ওই অন্যরকম। তা ওখানে খুবই অনেক অল্প বয়সী যখন মেয়েদের দেখলাম বিবাহিত, তখন খুব স্বভাবতই আমার প্রশ্ন, ওদের সাথে অনেক কথা বলছিলাম যে মানে এরকম এত অল্প বয়সে বিয়ের বিষয়টা কিভাবে হলো এটা। তো সব থেকে যেটা অবাক
কাণ্ড যে অনেকেই জানেন না তার বিয়েটা কবে হয়েছে, সেই সালটাও মনে করতে পারে না, মানে কত বছর আগে তার বিয়ে হয়েছে বা কতদিন ধরে সে সংসার করছে সেটাই তার মানে নেই, কেননা সে এত অল্প বয়সে বিয়ে হয়েছে, ওই স্মৃতিটা তার মাথায় নেই। এবং খুবই মানে মানে একসাথে খুব কষ্ট লাগলো, আবার খুব অসহায়ত্বের একটা জায়গা। একটি মেয়েকে যখন বললো ইয়ে করলাম, ও খুব সহজভাবে বললো যে আপা আমার কবে বিয়ে হয়েছে আমি বলতে পারবো না, তবে এইটুকু মনে আছে আমি তখন ব্লাউজও পরতাম না। মানে এত ছোট বয়সে বিয়ে হয়েছে যে ওই বয়সটা ওইভাবে মনে রেখেছে। তারপরে যেটা মানে বড় সমস্যা, তারপরে যখন তারা মানে সন্তানাদি ইয়েতে সংসারে যাচ্ছে বাড়িতে, সেক্ষেত্রেও অনেক সমস্যা দেখা যাচ্ছে যে মানে খুব ম্যাচিওর না হওয়াতে যেটা হয়, যেটা হ্যাঁ সঠিক বয়সে মা হওয়ার এই যে বিষয়টা, এই ব্যাপারগুলো কিন্তু ওরা অনেক বড় অনেক সমস্যার মধ্যে পড়ছে, এবং শুধু মা না বাচ্চারাও অনেক সমস্যার মধ্যে পড়ছে। হ্যাঁ ডক্টর নাসরিন, জ্বরের জন্য কিভাবে কোন ধরনের পদক্ষেপ নিলে ধরেন এই যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো থেকে ক্রমশ তারা বেরিয়ে আসতে পারবেন বলে মনে হয় আপনার? সরকারি অনেক নীতি থাকে যেগুলি যদি আমরা ঠিকমতো মানি, যেমন শিশুর বয়স ধরা হয় 19 পর্যন্ত, যদি সেখানে একজন শিশুর তো ওইটা সে তার বাল্য বিবাহ হয়ে যায়। যেমন বাংলাদেশ বিশ্বের যে 20টা দেশে বাল্য বিয়ে হয় তার মধ্যে বাংলাদেশ তৃতীয় অবস্থানে আছে। তো এটা হচ্ছে আমাদের এই উপমহাদেশের মধ্যে সবচাইতে এগিয়ে আছে বাংলাদেশ। কিন্তু আমরা বলি যে আমাদের আইন করে বাল্যবিবাহ বন্ধ করতে হবে। এখন সেটা করলে কি করতে হবে? আমাদের অনেক আগে থেকেই একটা চেষ্টা ছিল, আইন আছে 18 আগে মেয়েদের বিয়ে হতে পারবে না, 21 বছরে ছেলেদের হতে পারবে না। তো সেই আইনটা আমরা ইমপ্লিমেন্ট করছি না। এখন ইমপ্লিমেন্ট করার জন্য যেই বিষয়গুলি আছে সেটা যে সামাজিক বাধা, যেমন চরাঞ্চলে মেয়েদেরকে আগে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কেন? এক তো তার শিক্ষার সুযোগ নেই আসলে, আর একটা তার নিরাপত্তার কথা আমরা বলি, আর একটা হচ্ছে যে যখন বেশি দুর্যোগ হয়, বাংলাদেশের দুর্যোগ প্রবণ দেশ, তখন কিন্তু এই নিরাপত্তাটাই বেশি চিন্তা করে তারা, অভাবের কারণেও বিয়ে দিয়ে দিচ্ছে। এবং ওই যে নিরাপত্তাহীনতাটা যে আছে এবং তাদের শিক্ষার সুযোগ নেই, অর্থাৎ তাদের সামনে কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না, যে মেয়ে জন্ম হওয়া মানে পরের বাগানে জল দিচ্ছি, এরকম একটা চিন্তা কিন্তু এখনো আছে। তো এইগুলা থেকে সরে আসতে হলে আমরা যেসব উদাহরণ অন্যান্য চরেও কিন্তু দেখেছি যে স্থানীয়ভাবে বাংলাদেশ কিন্তু শিক্ষা অনুরাগীর অভাব নাই। তো স্থানীয়ভাবে এক জায়গায় দেখেছি যে সেখানে বিদ্যালয় করছে নিজেরাই, একটু পৃষ্ঠপোষকতা দরকার, যে সরকারি যেই নীতিগুলি আছে, যেমন বাংলাদেশ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্প আছে, বাংলাদেশের টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট যেটা আছে, এবং সেকেন্ডারি যেটা মাধ্যমিক শিক্ষা উন্নয়নের জন্য অনেক প্রকল্প আছে। সেখানে কিন্তু সব জায়গায় একটা আছে একীভূত শিক্ষা। সেই একীভূত শিক্ষা যে কম্পোনেন্ট আছে সেখানে কিন্তু চর অঞ্চল, হাওর অঞ্চল এবং অন্যান্য যে প্রত্যন্ত অঞ্চল আছে তার জন্য কিন্তু আলাদা বরাদ্দও আছে। তো কয়েক বছর কিন্তু ওগুলি সময় অনেক বছর চলে গেছে, কিন্তু এখনো আমরা যদি ওইটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি বা চিন্তা করি, তাহলে কি হবে যে মেয়ে শিক্ষার আমাদের কিন্তু উপবৃত্তিও দেয়া হচ্ছে, কিন্তু সবকিছুই করা হচ্ছে যেখানে একটা কাঠামো আছে, যেটা তামান্না বললেন, যে কাঠামো যদি না থাকে সেখানে তো কোনো কিছু পৌঁছাচ্ছে না। তো প্রথমেই যে একটা বিদ্যালয়ের যে কাঠামো দরকার, যে ওদের মাইন্ডসেটটাই ওইটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যে ওরা স্কুলটা কি সেটাই জানে না। তো প্রথমেই আসলে একটা যে প্রতিবেদনটাই আমরা দেখলাম যে একটা প্রাতিষ্ঠানিক একটা কাঠামো, একটা টিনের চালা হলেও তারা যে বিদ্যালয়ে আসছে ওইটা তাদেরকে সেটাই বলা হচ্ছে, ওরা ইকুইটেবল অ্যাক্সেস বলে একটা কম্পোনেন্টও আছে। তো এরকম যদি বিভিন্ন গভর্নমেন্টের কর্মসূচিতেই আছে, হ্যাঁ এখানে প্রাথমিকেও আছে মাধ্যমিকেও আছে, এবং সেটা বাস্তবায়ন করার জন্য অনেকগুলি পদক্ষেপ নেওয়া হয়েছে আদিবাসী বা যারা সুবিধাবঞ্চিত শিশু তাদের সবার জন্য। তো আমরা যদি এটা চর থেকেই শুরু করতে পারি তাহলে কিন্তু আমি যে এক্সাম্পলটা দিলাম ওইখানে ওই এলাকায় ওই গ্রাম থেকে পার্ক হয়ে গেছে বা তাদের গ্রামটা এখন চরে গেছে, সেখানকার কিছু ছেলে শুরু করেছে, কিছু মেয়েদেরকেও নিয়ে আসছে, তারা পড়াচ্ছে। এখন এই যে মানে স্বতঃস্ফূর্তভাবে যদি কোনো কাঠামো দাঁড়িয়ে যায়, যে এই বিদ্যালয়টা উনি দেখে এসেছেন, আমিও প্রতিবেদনটা দেখেছি, তো সেখানে যদি দাঁড়িয়ে যায় তাহলে একজন দুইজন মেয়েকে দেখে অন্যরাও শিখবে এবং অভিভাবকরাও বাধ্য হয়েও কিন্তু এটা করছে। যেমন ওইখানে একটা চরে আমরা দেখেছি যে শতকরা 68% জানে না যে বাল্য মানে বয়স কতটুকু,
যে বয়স জন্মের জন্মের হিসাবটা নাই। হিসাবটা নেই। আরেকটা হচ্ছে যে বার্থ রেজিস্ট্রেশন, যেটা জন্ম নিবন্ধন, সেটা বাংলাদেশে বলা হয় কিন্তু করা হয় না। তাতে যে আমি আইন দিয়ে আটকাবো বা অভিভাবকদের কিছু বলবো, সচেতন করব, সে যদি নাই জানে আমার জন্ম কবে, বা বাবা মাও যদি না রেকর্ড করে থাকে বা সরকারের কাছে হিসাব না থাকে, তাহলে করা যাবে না। স্থানীয় প্রশাসন বা স্থানীয় সরকারের বা স্থানীয় যে আপনাদের যারা ইনফ্রাস্ট্রাকচার আছে সরকারের এবং বেসরকারি পর্যায়ে, তাদের একটা বোধহয় বড় ভূমিকা আছে। তার মানে আপনার কাছে কি মনে হয় ওই সাইটটা কতটুকু কার্যকর চরের জন্য? চরে গিয়ে যেটা মনে হয়েছে সব ক্ষেত্রেই অনেকের সাথে কথা বলে, যেমন এই প্রসঙ্গে আমরা মানে স্কুলের টিচারদের সাথে যেমন কথা বলেছি, চাষিদের সাথেও কথা বলেছি, সবারই একটা কথা হচ্ছে যে ওদের বিষয়টা দিন ওরা নিজেরা মানসিকতা কিনা জানি না, ওই যেহেতু একটা চারিদিকে মানে একটা পানি, তার মধ্যে ওরা রয়েছে, মানে এটা কিন্তু ভিজুয়ালি বিষয়টা কিন্তু একটা বিচ্ছিন্ন ব্যাপারটা। আমার মনে হয় এইটা রেকার করে, মানে এইটা যারা ওই স্ট্র্যাটেজি লেভেলে বা ইয়েতে সরকারি যে জায়গাতে যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা এরকম যে হ্যাঁ ওরা কাজ করছে, ব্যাপারটা এরকম যে ল্যান্ডের মানুষ এরকম পৌঁছচ্ছে কিনা বা সেটা যতটা না কনসার্ন, এই যে চরেরটা হলেই একটা দূরত্ব তৈরি হয়ে যায়। মানে সমস্ত যে আপাও যেটা বললেন, অনেক কিন্তু কার্যক্রম রয়েছে, অনেক কিছু মানে মানে রেডি অনেক কিছুই রয়েছে যেগুলো আমরা হয়তো 1, 2, 3 করে অনেক কিছুই দেখতে পাই কাগজে কলমে, কিন্তু সেইটা প্রপারলি ওখানে গিয়ে পৌঁছচ্ছে কিনা, বা ওখানের মানে যেমন দুটো দিক থেকে এখানে একটা ল্যাক আছে। এক হচ্ছে যেমন এখানকার অনেক ইনফরমেশন, বেসিক অনেক ইনফরমেশন, যেন আপা যেটা বললো যে এই 19 বছরে একটা মেয়ে তার শিশু কিশোরকাল শেষ হয় না, যে 19 এই যে বেসিক ইনফরমেশন গুলো কিন্তু ওখানে পৌঁছয় না। তেমন ভাবে এখানে যে স্ট্র্যাটেজি লেভেলে যে কার্যক্রম হাতে নেওয়া হচ্ছে সেই সবগুলো কিন্তু ওরাও জানে না। ওরা না জানার ফলে ওরা দাবিটা করতে পারে না, মানে ওইটার অধিকার সম্পর্কে সচেতন হলেই সে না তার অধিকারটা আদায় করতে পারবে। স্থানীয় সরকার তো একটা বাজেট দিবে, একটা বাজেট করে সবসময় দিচ্ছে, তো সেই বাজেট করার সময় যদি জেন্ডার বাজেটিং বিষয়টা লোকালি যদি চিন্তা করে, শুধুমাত্র মানে টপ ডাউন যে অ্যাপ্রোচগুলি আছে সেটা করলে হবে না। আমরা নিচের থেকে যদি তারা একটা বাজেট করে দেয় এবং সেখানেই গুরুত্ব দেয়া, অর্থাৎ এইটাই হচ্ছে আমার প্রায়োরিটি। তারা তো বাইরের কেউ না এবং তারা কিন্তু অনেক শক্তিশালী, তাদের জ্ঞানও আমাদের থেকে বেশি, শুধু সেটাকে আমরা একটু শক্তিশালী করব কিছু সহায়তা দিয়ে, এবং সেটা কিন্তু তাদের পাওয়া, অর্থাৎ তাদের অধিকার, তাদের তথ্যের অধিকার। আরেকটা জিনিস যেটা একটু আপনার কথা ধরেই বলি, একটু আরেকটু প্রমিনেন্ট করে, আমাদের সবসময় সবকিছুই কিন্তু আপস অ্যান্ড ডাউন, মানে ওপর থেকে একটা ইয়ে নেওয়া হচ্ছে, সেটা নিচে গিয়ে পৌঁছেছে, মানে এরকম। কিন্তু আমাদের বেসিক ওইটা যেতে যেতে এক সময় মানে সব অর্থেই কিন্তু ওটা ডিলে হতে থাকে। তো ওই জায়গা থেকে ওই মানে ওদের তৃণমূল পর্যায়ে ওদের থেকে যদি কিছু থাকে ওরকম, ওরা ওদের কথাগুলো পৌঁছে দেওয়া, ওদের বক্তব্য ওদের যে, আমার মনে হয় এটা অনেক বেশি রাইট। এক্স্যাক্টলি, তাদেরকে প্রথমত তাদের কথা বলার যে এম্পাওয়ারমেন্ট, সেটা যদি আপনি কোনো রকমে তাদের মধ্যে তৈরি করে দিতে পারবেন, তাহলে তারা যে কথাগুলো বলবে সেটা অনেক সাকসেসফুলি ইমপ্লিমেন্ট করা যাবে। এবং ওই প্রাথমিক শিক্ষায় আমার মনে হয় ওই জিনিসটাও ইনক্লুড করা দরকার, অধিকার সম্পর্কে সচেতন হলেই কিন্তু সে আদায় করতে পারবে। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, আমরা এখন একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আবার ফিরে আসব নদীয় জীবন অনুষ্ঠানে। বাংলাদেশের নদীয় জীবন, বাংলাদেশের নদীয় জীবন। ফিরে আসলাম আবার নদীয় জীবন অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ডক্টর নাসরিন এবং তামান্নার সঙ্গে। প্রিয় দর্শক, আমাদের এই আলোচনা শুনে, আমাদের অনুষ্ঠান দেখে আপনাদের যদি কোনো কিছু বলার থাকে, আপনাদের কোনো মতামত থাকে, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের মতামত জানাবার ঠিকানা: প্রযোজক নদীয় জীবন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 01711445500। আরেকটি ফোন নাম্বার 01711958801। ইমেইল nodiyojibon@banglavision.tv। আমাদের দুজন বিশিষ্ট অতিথির কাছ থেকে যে বিষয়গুলো জানলাম, সেটা আসলে আমরা অনেকেই হয়তো জেনেও না জানার ভান করি। আমরা যখন পলিসি তৈরি করি তখন হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেই বিষয়গুলোকে নেই, কোনো কোনো ক্ষেত্রে নেই না। কিন্তু যেগুলো পলিসির মধ্যে আছে, হয়তো অসম্পূর্ণ,
পলিসি, হয়তো আমরা মনে হয় যে নতুন স্ট্র্যাটেজি দরকার হবে আমাদের। কিন্তু তারপরও যতটুকু আছে, ডক্টর নাসরিন যেটা বললেন, তামান্না বললেন, যে পর্যায়ে আমাদের আছে সেটাও যদি আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে হয়তো আমরা যতটুকু এগিয়েছি তার চেয়ে আরও বেশি এগোতে পারবো। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠান দেখার জন্য। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। নদীর বুকে চর